অভিযোগ জানানো হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের নামে বাংলাদেশ আবারও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইএসএ এর কালো তালিকাভুক্ত পড়তে পারে নিষেধাজ্ঞার খপ্পরে। নতুন করে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটি প্রেক্ষাপট উস্কিয়ে দেবার চেষ্টা করেছেন। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরো উপদেষ্টা পরিষদ সবার ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এই কর্মকাণ্ডের জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের পদত্যাগ করা উচিত। এতগুলো বিতর্কিত কর্মকাণ্ড করার জন্য এই সরকারও যে লুটপাট করছে, এই সরকারও যে জোট চুরি করছে, এই সরকারও যে গায়ের জোরে তাদের মতো করে সবকিছু তাদের নিজেদের ফায়দা লোটার জন্য, ফায়দা আদায় করে নেওয়ার জন্য যে সবকিছু করছে, এটা তো অন্তত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এইসব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে। আসিফ মাহমুদের বিমানবন্দরে গুলি ভর্তি ম্যাগাজিন কাণ্ড দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা হচ্ছে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর। প্রায় এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ আবারও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইএসএ এর কালো তালিকাভুক্ত পড়তে পারে নিষেধাজ্ঞার খপ্পরে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের পক্ষ থেকে সরকার উচ্চ মহলে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। অভিযোগ জানানো হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের নামে তার সফর সঙ্গীদের নিয়ম ভেঙে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের মতলব চলছে বেশ অনেকদিন ধরে। উপদেষ্টা আসিফের এমন আচরণে বিপদে পড়েছেন খোদ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার দপ্তর থেকে আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্সের কাগজপত্র তলব করা হয়েছে, সেখানে বেরিয়ে এসেছে একটি নয় দুটি অস্ত্রের লাইসেন্স আছে তার নামে। এদিকে উপদেষ্টা আসিফ উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর মতো নিজের দোষ স্বীকার করার বদলে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ লিককারীদের তথ্য সন্ত্রাসী বলে দোষারোপ করেছেন। খবর হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যিনি এতদিন উপদেষ্টা আসিফ মাহমুদকে নানা ইস্যুতে সমর্থন দিয়ে আসছিলেন, তিনিও এই ঘটনায় বেজায় বিপদে পড়েছেন। সিআর দপ্তরের সূত্রগুলো বলছে উপদেষ্টা আসিফ মাহমুদের কেন অস্ত্র ব্যবহার করতে হবে সেই প্রশ্নটি তিনি তুলেছেন। সে অস্ত্রের ম্যাগাজিন কেন বিমানবন্দরে নিয়ে যেতে হবে? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে 200 টাকার কম্বল বিতরণে হেলিকপ্টার ভাড়া করে সরকারের লাখ লাখ টাকা খরচ করা, নিজের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স, 2 এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া সত্ত্বেও নিয়োগকর্তা হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদকে কখনোই প্রশ্নের মুখে ফেলেননি অধ্যাপক ইউনূস। এমনকি বিএনপি নেতা ইশরাক হোসেন ইস্যুতে চিফ অ্যাডভাইজার আসিফ মাহমুদের পক্ষ নিয়েছিলেন, যে কারণে বিএনপি নগর ভবন অবরুদ্ধ করে রাখা থেকে সরে আসতে বাধ্য হয়। কিন্তু বিমানবন্দরে 29 জুন যে ঘটনাটি ঘটলো তা নিয়ে এবার অধ্যাপক ইউনূস পুরো দেশেরই বিপদ দেখতে পাচ্ছেন। আসিফ মাহমুদের ম্যাগাজিন কাণ্ডে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কালো তালিকাভুক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন আশঙ্কার কথা প্রধান উপদেষ্টার দপ্তরকে জানিয়েও দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক। বেবিচকের বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন আসিফ মাহমুদের ঘটনাটি কেবল একটি অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও এর কঠোর নিয়মাবলীর প্রয়োগ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। আইসিএও সারা বিশ্বের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। সংস্থাটির নিয়ম যারা অনুসরণ করে না সেই দেশগুলোকে সংস্থাটি কালো তালিকাভুক্ত করে। বাংলাদেশ আগেও কালো তালিকাভুক্ত হয়েছিল। কর্মকর্তারা বলছেন এবারের ঘটনা দেশের বিমানবন্দরের নিরাপত্তা এবং ভিআইপিদের প্রোটোকল ব্যবহারের ক্ষেত্রে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। আইসিওর NX 17 অনুযায়ী আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ এবং অস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন, ক্লিপ, বোল্ট, ফায়ারিং পিন এগুলো বিপজ্জনক সামগ্রী হিসেবে বিবেচিত হয়। এই ধরনের সামগ্রী বিমানবন্দরের সিকিউরিটি রেস্ট্রিক্টেড এরিয়া বা SRA কিংবা বিমানের কেবিন বা হোল্ডে কঠোর পরিবহন নিয়মাবলী পূরণ না করে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকও একই নিয়ম মেনে চলে। আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন, কেবিন ব্যাগে নিষিদ্ধ, তবে এগুলো চেকড ব্যাগেজে বহন করা যেতে পারে যদি তা আনলোড করা হয়, এয়ারলাইন্সের কাছে জানানো হয় এবং একটি শক্ত তালাবদ্ধ কন্টেনারে সুরক্ষিত থাকে। গোলা বারুদ অবশ্যই ঘোষণা করতে হবে এবং বিশেষভাবে ডিজাইন করা বাক্সে প্যাক করতে হবে, লুজ রাখা যাবে না। বেবিচকের সাবেক একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনাটি আইসিএও এবং বেবিচকের কঠোর নিয়মের সরাসরি লঙ্ঘন। এই ঘটনাটি আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা প্রোটোকলের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর প্রশ্ন তৈরি করে। এভিয়েশন বিশেষজ্ঞদের আশঙ্কা এই ঘটনায় আইসিএও এর নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বাংলাদেশ। আইসিএও এর 193টি সদস্য রাষ্ট্র আছে। সংস্থাটি নিয়মিতভাবে এসব সদস্য রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিরীক্ষা করে ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম বা USAP এর মাধ্যমে, যার উদ্দেশ্য হলো NX 17 এর মানদণ্ড বাস্তবায়নের অবস্থা নির্ধারণ করা। এই নিরীক্ষাগুলো জাতীয় এবং বিমানবন্দর উভয় স্তরে নিরাপত্তা তদারকির ক্ষমতা এবং বাস্তব নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে। আইসিএও এর নিরীক্ষায় নিরাপত্তা চেকপয়েন্ট স্ক্রিনিং প্রক্রিয়া ঘাটতি এবং নিষিদ্ধ সামগ্রী বা আইএডির আবিষ্কার একটি গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে বিবেচিত হয়, যেটি উপদেষ্টা আসিফের ক্ষেত্রে ঘটেছে।
এ ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বিশেষ করে যখন একজন উপদেষ্টা জড়িত থাকেন এবং ঘটনাটি প্রকাশ্যে আসে তখন তা আন্তর্জাতিক নজরদারি বাড়াতে পারে। আইসিএও এর সরাসরি ব্যক্তিবিশেষের উপর জরিমানা আরোপ করে না, তবে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক দুর্বলতা চিহ্নিত করে নিরীক্ষা প্রতিবেদন দেয়। এটি বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার আস্থা কমাতে পারে এবং বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বাংলাদেশকে আগেও একবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল 2009 সালের মে মাস থেকে 2012 সালের জুলাই মাস পর্যন্ত। আইসিএও বাংলাদেশকে অনিরাপদ বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার তালিকায় কালো তালিকাভুক্ত করেছিল। তখন ইউরোপের কয়েকটি দেশ এবং সিঙ্গাপুর বাংলাদেশি বিমানগুলিকে তাদের বেশিরভাগ বিমানবন্দর ব্যবহার থেকে বিরত রেখেছিল। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরো উপদেষ্টা পরিষদ সবার ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। গত বছরের অগস্টে যেমন কল্পনা করেননি ঠিক তেমনি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। ঘটে যাবার কারণটা হচ্ছে, দেখুন, এই যে জুলাই সনদ প্রকাশ করতে সরকার সরকারিভাবে ইতিমধ্যে ব্যর্থ হয়েছে এবং নানা কিছু করতে ইতিমধ্যে নানা রকম ব্যর্থতা এসে জেঁকে বসছে এবং দেশের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। এভাবে কিন্তু খুব বেশি দিন চলতে পারে না। আজকে 1 বছর যাবত এই পিনাকি ভট্টাচার্যরা, আমি সম্মান রেখেই বলছি, সম্মানের কাজ যদিও করছেন না, বাংলাদেশে মব সৃষ্টির অন্যতম স্রষ্টা একজন পিনাকি, একজন ইলিয়াস। আজকে সামাজিক, এই দেশটা তো আপনারও ভাই, আপনাদেরও। আপনারা এই দেশকে যেভাবে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে গেছেন, এই বিশৃঙ্খলা দেশকে কোথায় নিয়ে যাবে? এবং সর্বশেষ যখন জুলাই সনদ হচ্ছে না, বিপ্লবী সরকার হচ্ছে না, সংবিধান স্থগিত হচ্ছে না এবং সেনাপ্রধানকেও গত 1 বছর যাবৎ পিনাকি ভট্টাচার্যরা অপসারণ করছেন, অথচ অপসারণ করতে যখন পারছেন না তখন মহামান্য রাষ্ট্রপতির দিকে নজর। আরো দেখুন কতটা কৌশল। সম্প্রতি সর্বশেষ মধ্য জুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠক হয়েছে এবং আমরা জানি না সেই বৈঠকে বিএনপির কোনো সায় আছে কিনা, বিএনপির কোনো আলাপ আছে কিনা যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে। কারণ হঠাৎ করে পিনাকির পক্ষ থেকে এমন বার্তা কেন আসছে? এর কারণটা কি? বিএনপি এতদিন বলেছে যে রাষ্ট্রপতি অপসারণ আমরা চাই না, সংবিধান শূন্যতা হবে সেটি চাই না, এমনকি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষেও বিএনপি ছিল না। কিন্তু আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়ে গেল তখন বিএনপির ভাবখানা এমন মনে হলো যে বিএনপি যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রধান উদ্যোক্তাদের একজন। যাই হোক, সব কথার শেষ কথা আমি যেটি বলতে চাই, আপনি যত কিছুই করতে চান না কেন, আজকে 1 বছর সত্যিকার অর্থে আপনারা বহু ষড়যন্ত্র করেছেন, ভাঙচুর করেছেন, সারা বাংলাদেশকে বুলডোজার লাগিয়েছেন, সারা বাংলাদেশকে বিরামহীন ধর্ষণ করছেন, কিন্তু আমাদের কিছু জায়গায় হাত দিতে পারেননি এখনো পর্যন্ত। আমি নিশ্চিত নই, আমি জানি না যে আপনারা শেষ পর্যন্ত পারবেন কিনা, কারণ অনেক জায়গায় আপনারা হাত দিয়েছেন, মনোবল হয়তো অনেকের দুর্বল হয়ে গেছে। 32-এর মতো জায়গায় আপনারা বিদেশ থেকে ভিডিও বার্তায় দিয়ে 32 ভেঙেছেন, সেনাপ্রধানকে সরাতে পারেননি।